নমস্কার সকলকে। আমি সৌরভ রয়। কিংবদন্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনতে চলেছেন অয়ন দাসের লিখিত গল্প মায়াং মাখা ডাঁটা প্রথম পর্ব। গল্প পাঠে অভিক সাহা। অন্যান্য চরিত্রে সৌরভ রায়, খুশি, কৌশিক ব্যানার্জি, শুভঙ্কর, বাল্মীকি, নীল, অভিক সাহা, দীপ্তিমান, অস্মিতা, বর্ণালী এবং সঞ্চারী রক্ষিত। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সৌরভ রায় এবং সঞ্চারী রক্ষিত। পোস্টার ডিজাইন সৌমদীপ গুঁই। পরিচালনা টিম কিংবদন্তি। আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প মায়াং মাখা ডাঁটা প্রথম পর্ব। রাত তখনও খুব একটা বেশি হয়নি, ওই 12:30 বাজছে হয়তো। অর্ঘ্য তার হাতে ধরা ফোনটার ফ্ল্যাশ লাইটটা জেলে সামনে এগিয়ে গেল। কলাপসেবল গেটটা ধরে একটু টান দিতেই ক্যাচ শব্দে খুলে গেল সেটা। ভেতরে ঢুকে বাড়ির মেইন দরজায় দু একবার ধাক্কা দিতেই সেটাও হাট করে খুলে যায়। সামনে নিকষ তমসা, যেন গিলে খাবে এবার। দরজা খুলে ভিতরে ঢুকতেই সুন্দর শব্দে কানটা জুড়িয়ে গেল ছেলেটার। সে তার না? কি অপূর্ব! আহা, মধুবন্তী রাগ। কিন্তু এত নিপুণ হাতে কে বাজাচ্ছে? ভাস্বতী? অবাক হয় অর্ঘ্য। ভাস্বতী যে সেতার বাজাতে পারে এটা তো জানা ছিল না ওর। বাবা, আর কত গুণ আছে মেয়েটার! সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই অত্যন্ত তীব্র সুগন্ধ এসে ঝাপটা মারে অর্ঘ্যর নাকে। অদ্ভুত এক নেশা পেয়ে বসে থাকে। তার ঠিক সামনে আলতা রঙা মেঝেতে নিখুঁত হাতের আলপনার উপর পেছন করে বসে আছে একটা শরীর, নগ্ন। হ্যাঁ, সম্পূর্ণ নগ্ন। হাতে ধরা সেই সুর স্রষ্টা সেতার। সেটির তারের উপর সুন্দর লিকলিকে আঙুলগুলো টান দিয়ে চলেছে আশ্চর্য দক্ষতায়। মেয়েটার মাথার এক ঢাল সিক্ত কেশদাম যেন তার লজ্জা নিবারণের মরণপণ চেষ্টায় আকুল। ঘরের মধ্যে জ্বলতে থাকা টিমটিমে একটা লাল আলো পরিবেশটাকে দ্বিগুণ রহস্যময় করে তুলেছে। 3.5 মাসের সম্পর্কে ভাস্বতীর এই দিকটার থেকে সম্পূর্ণ অজানাই ছিল অর্ঘ্য। এতদিন পর আজ এই প্রথম তারা একে অপরকে কাছে পাবে। এর আগে তো সবই হতো হয় হোয়াটসঅ্যাপ চ্যাটে, নয়তো ভিডিও কলে। আজ ভাস্বতীর বাড়িতে কেউ থাকবে না, এটা জেনেই দুজনে মিলে সেরে ফেলে নাইট আউটের প্ল্যানটা। আজ রাতেই তারা একজন আরেকজনকে সঁপে দেবে নিজেদের কাছে। হয়তো তাই অর্ঘ্যর জন্য এমন শুভাগমনের ব্যবস্থা। লজ্জায় একটু হেসে ফেলে অর্ঘ্য। মনে মনে ভাবে, কি অপূর্বই না লাগছে মেয়েটাকে। হঠাৎই অর্ঘ্য খেয়াল করে অত্যন্ত একটা ক্ষীণ আওয়াজে কোথা থেকে যেন বাঁশির সুর এসে মিশেছে সেতারের সুরের সাথে। এতক্ষণ যেন এটারই অপেক্ষা করছিল সেতারটি। বাঁশির সুরকে কাছে পেয়ে যেন এবার তারা দুজনেই সম্পূর্ণ। আচমকাই একবার আলতো হাতে পেছন থেকে চুলের গোছা সরিয়ে নেয় সেই নগ্না। উন্মুক্ত হয় তার পৃষ্ঠদেশ। নবযৌবনের পরম লাস্যতা এসে মিশেছে সেই তন্নির পৃষ্ঠদেশের প্রতিটি খাঁজে। অর্ঘ্য লক্ষ্য করে মেয়েটি সম্পূর্ণ অনাবৃতা নয়, বরং সর্ব অলঙ্কার ভূষণা। গলায়, কানে, হাতে, কোমরে, পায়ে ঝকঝক করে ধাঁধাচ্ছে তার হিরণ্যাভরণ। মাথায় তার ঝলঝল করে শোভা পাচ্ছে ছোট্ট কনিষ্ঠাঙ্গুলি সম একটা ঝকঝকে মুকুট। কে? মনুষ্যকুলের মধ্যে বসবাসরতা সামান্য কোনো রমণীমণি, নাকি কঠোর সাধনায় প্রাপ্ত অতুলনীয় রূপ ও ঐশ্বর্যের অধিকারিণী কোনো ঐশ্বরিক শক্তি? দেবী নাকি? হ্যাঁ, দেবী বটে,
যেন কামের মন্দিরে সমস্ত লজ্জা ত্যাগ করে সম্পূর্ণ নির্বস্ত্র ও কনক মাল্য শোভে শ্বেতরাজি বাসনা হয়ে কামনার সুর সৃষ্টিতে মেতে রয়েছেন স্বয়ং তপ্ত কাঞ্চন বন্যা কামের ঈশ্বরী। আর অর্ঘ্য যেন সেই মূর্তিময়ী কামনার পূজারী। সে তার বাজিয়ে ক্লান্ত মুখখানা বন্ধ চোখে একবার আলতোভাবে জানালার বাইরে চেয়ে দেখে। আজ মধ্য গগনে শুক্লা সপ্তমীর আধ খাওয়া চাঁদ বিরাজমান। তার ম্লান জ্যোৎস্না ভাস্বতীর নলুকে সে ধাক্কা দেয়। সেই আলোর ছটায় ওকে আরো মায়াবী বলে ভ্রান্তি জন্মায়। চকিতেই সেই বন্ধ চোখের পাতা এক ঝটকায় খুলে যায়। সে কি দৃষ্টি তার! উফ! অমাবস্যার রাতের গাঢ় অন্ধকার যেন কাজল হয়ে বসেছে বাঁশের পাতার মতো টানা দুটো চোখে। আর সেই চোখে এখন কামনার কোমলতার তুলনায় কটাক্ষই প্রধান। ভাব এমন যেন তার প্রণয়ের প্রথমে তার গাত্র স্পর্শ করাটা জ্যোৎস্নার ধর্ম বিরুদ্ধ। আর আহাম্মক তরুণেন্দুর তার জোছনার করা এই অনর্থক কর্মের দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। মেয়েটির ক্ষিপ্র চাহনির তীক্ষ্ণ ধার বানিয়ে মর্মাহত নিশাপতি এইবার যেন লজ্জায় নিজের ভুল বুঝতে পেরে এক্ষুনি তার কৌমুদিকে ফিরিয়ে নেবে নিজের আড়ালে। এখন সে তার বন্ধ। বেজে চলেছে একাকিনী বাঁশি। দীর্ঘাঙ্গী দেহটি উঠে দাঁড়ায় এবার। তার এই উন্মুক্ত শরীরের পরম লিপ্সা অর্ঘ্যকে তীব্র মাত্রায় উত্তেজিত করে তোলে। ওর সমস্ত শরীরে একবার শিহরণ খেলে যায়। কিসের এক অমোঘ টানে অর্ঘ্য মেয়েটির কাছে এসে তাকে জড়িয়ে ধরে ফেলে পরম যত্নে। যেমনভাবে নিজ শরীরের উষ্ণতা নিয়ন্ত্রণে অক্ষম কোনো সর্পচন্দন বৃক্ষের শীতল কাণ্ডকে বেষ্টন করে প্রশান্তি প্রাপ্ত হয়, ঠিক তেমনভাবেই অর্ঘ্যর শরীরটাও আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে সেই বিস্তার বদনাকে। এরপর অর্ঘ্যর হাত তার অজান্তেই বিবসনা মোহিনীর কোটি দেশ পেরিয়ে নিম্নে অগ্রসর হতে উদ্যত হতেই বিদ্যুৎ বেগে একটা ছোড়া এসে গেঁথে যায় তার বুকের বাম দিকে। ফিনকি দিয়ে গড়িয়ে চলে রক্ত। মুহূর্তে হতবুদ্ধি হয়ে হাত দু একবার ছিটকে মেঝেতে পড়ে যায় সে। প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রায় বন্ধ হয়ে আসা চোখে অর্ঘ্য লক্ষ্য করে অত্যন্ত এক ভয়াল মূর্তিতে তীব্র অট্টহাসির সাথে সেই রূপবতী কায়ার মুখে যেন শানিত অসির ন্যায় ঝলকে ওঠে কিছু কথা। রে মূঢ়, যস্য হস্তেন মৃয়সী তস্য কৃত্যা কামুক। কি তেজ তার সেই বাক্যে! কি বলছে সে? কি ভাষায় বা বলছে? কিচ্ছু বুঝতে পারে না অর্ঘ্য। এইবার মেয়েটি পলকের ব্যবধানে দীর্ঘ একটা অস্ত্র বসিয়ে দেয় ছেলেটির মাথা লক্ষ্য করে। তীব্র একটা গোঙানি উঠে আসতে চায় কাষ্ঠল শরীরটা থেকে, কিন্তু ব্যর্থ হয়। ছিটকে খানিকটা রক্ত এসে পড়ে মেয়েটার চোখে মুখে। চ্যাপটা অথচ ভারী তীক্ষ্ণ ফলাটা ছেলেটার মাথা ফাটিয়ে সমস্ত শিরা উপশিরাগুলোকে ছিঁড়ে নিয়ে এফোর ওফোর হয়ে বেরিয়ে যায়। উষ্ণ রক্তের সাথে কিছুটা থকথকে ঘিলুও বেরিয়ে আসে সেখান থেকে। মাটিতে পড়ে গিয়ে কাটা পাঠার মতো কয়েকবার থরথর করে ওঠে পুরুষালী দেহটি। মেয়েটি তার গালে লেগে থাকা ফোঁটা ফোঁটা রক্তবিন্দুগুলোকে তার আঙুলের ডগায় নিয়ে জিভ দিয়ে চেটে নেয় পরম শান্তিতে। এরপর বীরাঙ্গনা সুলভ একটা হাসি মুখে মেখে নিয়ে বীর দর্পে মেয়েটি গিয়ে বসে পড়ে মৃতদেহটার বুকের উপর। অনিশ্চিতভাবে তখনও ভেসে আসছে ক্ষীণ অথচ সুরেলা অভিশপ্ত সেই বাঁশির আওয়াজ। খানিকটা সময় পরে আবারও কোল্যাপসেবল গেটটা খোলার আওয়াজ পাওয়া গেল। আর এই দিকে দ্বিতীয়বারের জন্য সজাগ হয়ে উঠল ত্রিপাল স্নাতা সেই রক্তিমা। এখন আগের সেই মাধুর্যপূর্ণ মুখটায় স্থান পেয়েছে হিংস্রতা মাখানো তৃপ্তির আস্বাদ। তার রক্তিম অধর থেকে গড়িয়ে পড়ছে টকটকে তাজা রক্ত।
সেই রক্তে এলোকেশিটির কেশ, আয়ুধ, স্বর্ণাভরণ সমস্তটাই গাঢ় লোহিত বর্ণময় হয়ে উঠেছে। মুহূর্তেই রহস্যময়ী এক বিকট অভিব্যক্তি প্রকাশ পেল চর্বণরত রাঙা মুখটায়, আর সেই বিভৎস মুখের মারি ফুলে উঠে দারিম্বের দানার ন্যায় টকটকে দাঁতগুলো আবারও যেন তৈরি হলো পরবর্তী মৃগয়ার উদ্দেশ্যে। 11 এপ্রিল, কাটায় কাটায় সকাল 10টা। অন্য সব দিনের মতো ঠিকঠাকই যাচ্ছিল সকালটা। বাইরে সূর্যের গরমে মাথার চাঁদি ফেটে যাবার মতো অবস্থা। তার উপর শহরের ভিড়ে ব্যস্ততা নেহাত কম নেই। এরই মাঝে ঝা ঝা শব্দে বেজে উঠল ফোন। হ্যালো, এসিপি সরকার স্পিকিং। ফোনের ওপার থেকে একটা চেনা পুরুষকণ্ঠ বলে উঠল, হ্যাঁ সুকমল, বলো কি হয়েছে। স্যার, এখানে ফরাসডাঙ্গা এলাকায় 3টে কাটা মাথা পাওয়া গেছে। মনে হচ্ছে স্যার কোনো পাকা হাতের কাজ। পরিষ্কারভাবে শুধুমাত্র মাথাটা কেটে রেখে গেছে, কিন্তু তার বডি এখনো মিসিং। আপনি স্যার একবার তাড়াতাড়ি চলে আসুন এখানে। ওকে ওকে, আসছি। কোথায় বললে জায়গাটা? ফরাসডাঙ্গা, তাই তো? হ্যাঁ স্যার, আমি আপনাকে লোকেশন শেয়ার করে দিয়েছি। আপনি একবার এক্ষুনি চলে আসুন। আমরা এখানে স্যার ফোর্স নিয়ে অপেক্ষা করছি। ওকে, আমি আসছি, কিন্তু মেক শিওর যে আমি না যাওয়া পর্যন্ত বডি পার্টসগুলোকে যেন কেউ হাত না দেয়। ওকে স্যার, ওকে স্যার। ফোনটা রাখা মাত্রই পুলিশের জিপে করে রওনা হলেন এসিপি জয়দীপ সরকার। গন্তব্য ফরাসডাঙ্গা। এমনিতে 6 ফুটের ফর্সা গোলগাল চেহারা বিশিষ্ট লোকটাকে দেখে উপরে উপরে নিরীহ বলে মনে হলেও ভেতরে যে তিনি কতটা জাঁদরেল সেটা তার কর্মদক্ষতা দেখেই বোঝা যায়। নতুন জায়গায় মাত্র 5 মাসের জয়েনিংয়ে 3টে মার্ডার, 2টো স্মাগলিং, গাঁজার র্যাকেটের আস্তানা খোঁজা, আর তারপর চুরি ছিনতাই তো আছেই। সব মিলিয়ে লালবাগ থানায় ইতিমধ্যেই বেশ নামডাক বেড়েছে তার। এরই মাঝে এই কেসটা আসায় বেশ রোমাঞ্চ অনুভব করছিলেন এসিপি সরকার। ছোটবেলা থেকেই নিজের বাবাকে এই একই ধরনের খাকি পোশাক পরতে দেখে আসছেন, তাই বড় হয়ে বাবার পোশাকটাকেই নিজের করে নিয়েছেন তিনি। তার বাবা গত হয়েছেন আজ 2 বছর। যাবার আগে ছেলেকে দায়িত্ববান একজন পুলিশ হিসেবে দেখে যেতে পেরেছেন। পুলিশ হবার পর তার বাবা তাকে প্রায়ই বলতেন, শোন, অপরাধী যাই করুক, তার সেই অপরাধ করার পেছনে কি মানসিকতা কাজ করছে সেইটা বুঝবি। তাহলেই দেখবি ছোট ছোট সূত্র থেকেও বড় কিছু পাওয়া যাবে। তার বাবার দেখানো এই পথকেই বেদবাক্য বলে মেনে এতদিন নানা কঠিন পরিস্থিতিতে লড়াই করে সফল হয়েছেন তিনি। স্পটে পৌঁছে গাড়ি থেকে নামা মাত্রই মিডিয়া এসে ছেঁকে ধরল তাকে। এক গাদা প্রশ্নের মাঝে তিনি শুধুমাত্র বললেন, এখনো এই বিষয়ে সেরকম কিছু জানা যায়নি। পুলিশকে তার নিজের মতো কাজ করতে দিলে আশা করি তাড়াতাড়ি কোনো একটা খবর আসবে। ধন্যবাদ। ভিড় ঠেলে বেরিয়ে এসে সামনে ইন্সপেক্টর সুকমলকে দেখে তিনি বললেন, এরই মধ্যে এরাও খবরটা জানতে পেরে গেল। আপনি তো জানেনই স্যার, মিডিয়ার কাছে কোনো খবর লুকিয়ে থাকে না। হ্যাঁ, তা যা বলেছ, কি আর করা যাবে। আচ্ছা, ভালো কথা, তোমার কাছে এই খবরটা কখন এলো? মানে তুমি কিভাবে জানতে পারলে এসব? আসলে স্যার, আজ সকালে ওই 9:30টার দিকে একটা আননোন নাম্বার থেকে আমার ফোনে কল আসে। রিসিভ করতেই ওপার থেকে ঘরে একটা মহিলার আওয়াজ পেলাম। ও বলল, हेलो खंडेर जी, फरासडंगा में गंगा के घाट के सामने सिमूल के गज के नीचे 3 खान इंसान का माथा परेल बाटे। वह जल्दी आइए, सबले डांटता वा। কথার টান শুনে বুঝলাম বিহারি। হিন্দি খানিকটা জানতাম, ওর জোরেই আন্দাজ করলাম যে ফরাসডাঙ্গায় 3টে মানুষের মাথা পড়ে আছে আর আমাকে যেতে হবে। এসেই খানিক খুঁজতেই দেখতে পেলাম। বুঝেছি। আচ্ছা, যে মহিলা কল করেছিল তাকে দেখেছো? মানে কথা হয়েছে তার সাথে? না স্যার, এই বিষয়টাই তো কীরকম একটা ঠিকছে। এসে থেকে কিন্তু তার দেখা আমি পাইনি। এমনকি আরও বাকি যারা আছে তাদের কাছ থেকেও মহিলার বিষয়ে তেমন কিছুই জানা যায়নি। সবাই বলছে ওরা নাকি এরকম কোনো বিহারি মহিলাকে দেখেনি। কিন্তু তাহলে কলটা কে করলো? আচ্ছা, যে নম্বরটা থেকে কল এসেছিল সেটা সম্পর্কে কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, ফোনটা কোনো লোকাল বুথ থেকে করা হয়েছিল। ওকে, গুড।
যে বুথ থেকে ফোনটা এসেছিল সেটাকে খুঁজে বের করে আজ সকালে সেখানে কোনো মহিলা, মানে কোনো বিহারি মহিলা গিয়েছিল কিনা সেই খবরটা বের করো তাড়াতাড়ি। ওকে স্যার। চলো একবার বডি পার্টসগুলো দেখে আসি। চলুন স্যার। শহরের এই দিকটা তুলনামূলকভাবে নিরিবিলি থাকে। সকালে একটু বেশি না হলে সেরকম কোনো লোক যাওয়া আসা করে না এখানে। কিছুটা দূরে একটা রিসর্ট থাকায় সামান্য দু একজন চোখে পড়ে, কিন্তু তার বাইরে তেমন কেউ একটা নজরে আসে না। স্রোতস্বিনী গঙ্গার পাড়ে রাস্তার এই দিকে একটু জঙ্গল মতো জায়গায় বিশাল লম্বা একটাই শিমুল গাছ। এখন সেই গাছে লাল লাল বড় বড় ফুল ধরে আছে, আর তার ঠিক সামনে রাস্তার ওপারে একটা কালী মন্দির। খুব বড় নয়, ছোট ওই থান বলা যায়। এত বড় শিমুল গাছ আশেপাশে না থাকায় ফরাসডাঙ্গার শিমুলতলা বললেই এক নামে সবাই এই জায়গাটাই দেখায়। আজ সেই শিমুল গাছেরই তলায় পড়ে রয়েছে 3টে কাটা মাথা। কাদের মাথা কে রেখে গেল এখনো অবধি কিছু জানা যায়নি। এরই মধ্যে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে লোক এসে ক্রাইম স্পটের বিভিন্ন দিক ঘিরে নিয়ে ছবি তুলতে শুরু করেছে। এই যে স্যার। পকেট থেকে সাদা হ্যান্ড গ্লাভসগুলো বের করে হাতে পড়তে পড়তে এসিপি সরকার বললেন, মাথাগুলো কি এইভাবেই খোলা পড়েছিল? না স্যার, এই যে ব্যাগটার ভিতরে সব মাথাগুলো ছিল, আর ব্যাগটাই গাছের গোড়ায় পড়েছিল। আমরা এসে এই ব্যাগ থেকে মাথাগুলোকে বের করি। ব্যাগটা নিয়ে সেটাকে ভালোভাবে নেড়েচেড়ে দেখলেন এসিপি সরকার। যথেষ্ট বড় সেটা, নিচের দিকে চাপ চাপ রক্তও লেগে আছে। আশেপাশে ভালো করে দেখেছো বডির অন্য কোনো পার্টস পড়ে আছে কিনা? হ্যাঁ স্যার, এই এরিয়ার সবটাই খোঁজা হয়েছে, কিন্তু এই 3টে মাথা ছাড়া আর কিছুই নেই। ওকে, মাথাগুলোর অবস্থা দেখে যা মনে হচ্ছে 24 ঘন্টার মধ্যেই মৃত্যু হয়েছে। আর 3জনকে একই সাথে এইভাবে মারা খুনির পক্ষে একেবারেই অসম্ভব। মনে হয় একজন একজন করে মারা হয়েছে। কিন্তু এত নৃশংসভাবে মারার পেছনে কি কারণ লুকিয়ে থাকতে পারে? মাথাগুলোর উপরের এই গর্তগুলো নোটিস করেছো? যা মনে হচ্ছে কোনো ভারী অথচ খুব তীক্ষ্ণ কিছু দিয়ে আঘাত করা হয়েছে, না হলে হালকা কোনো ওয়েপন এরকম ভাবে মাথার খুলি গর্ত করে ঢুকতে পারবে না। আর এই আঘাতেই মানুষগুলো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। হ্যাঁ স্যার, এটা যে খুন সেটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে, কিন্তু আশ্চর্য এটাই যে খুন করে এইরকম সুন্দর করে শুধুমাত্র মাথাটা রেখে যাওয়া, এটার কি মানে দাঁড়ায়? আর শুধু এই নয়, বডিও এখনো পাওয়া যায়নি, মানে সেগুলো এখনো খুনির কাছেই আছে বলে এটা ধরে নেওয়া যেতে পারে। এতে তো স্যার খুনির ঝামেলাটাই বেশি। সেটাও অবশ্য ঠিক। আবার এটাও হতে পারে যে মাথাগুলোকে রেখে দিয়ে খুনি আমাদেরকে চ্যালেঞ্জ করছে। হয়তো খুনির ইন্টেনশনটাই এটা যে মাথাগুলো আমাদের হাতে পড়ুক। তাহলে স্যার এটা কি কোনো সিরিয়াল কিলারের কাজ? এখনো কিছুই ঠিক মতো বোঝা যাচ্ছে না সুকোমল। এখন আপাতত এই মাথাগুলোকে অটপসিতে পাঠাও, তারপর দেখছি। উই নিড আ প্রপার টিম। যা বুঝছি এটা কোনো ছোট কেস বলে আমার মনে হচ্ছে না। আর হ্যাঁ, এই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ কালেক্ট করে আমাকে মেইল করো, আর মাথাগুলো কাদের তাদের পার্সোনাল ডিটেইলস সমস্ত জোগাড় করো। ওকে স্যার। রাত অনেকটাই হয়েছে, ঘড়ির কাঁটা 1টা ছুঁই ছুঁই। মা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ হয়েছে। সামনে ল্যাপটপ খুলে বসে সুকোমলের পাঠানো মেলগুলো চেক করছিলেন এসিপি সরকার। আজ ক্রাইম স্পট থেকে ফিরে এসে ইতিমধ্যেই নির্দিষ্ট একটা টিম বানিয়ে ফেলেছেন তিনি। কেসের বেশিরভাগটাই তিনি নিজে হ্যান্ডেল করবেন। তাকে সাহায্য করবেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আদিনাথ মুন্সি। ইন্সপেক্টর সুকোমল এবং সর্বাণী তাদের অ্যাসিস্ট করবে। আর এরা ছাড়াও ক্রাইম ব্রাঞ্চের ইন্টেলিজেন্স উইং তো আছেই, প্রযুক্তিগতভাবে তাদের সাহায্য করার জন্য। একদম গোড়া থেকেই কেসটাকে শক্ত হাতে এগোচ্ছেন এসিপি সরকার। কোনো রকম কোনো খুঁত রাখতে চান না তিনি। ল্যাপটপে চোখটা আটকে রেখে হাতের পাশে থাকা কফি মগটাতে চুমুক দিতে গিয়েই বুঝতে পারলেন কফিটা অনেক আগেই শেষ হয়ে গেছে। সেটা বানানোর জন্যই উঠে রান্নাঘরে গিয়ে দুধ গরম করতে করতে নিজের মনের মধ্যে এই ঘটনাগুলোকে একবার সাজিয়ে নেন তিনি। প্রথমে একটা অচেনা কল, তারপর কল যে করে
তার অন্তর্ধান। এরপর 3 জন মানুষের কাটা মাথা, 3 জনই ছেলে। সুকমলের পাঠানো ভিকটিমের ওয়্যারঅ্যাবাউটসের চার্ট থেকে দেখা যায় প্রথম জন অর্ঘ্য সামন্ত, বয়স 25, পেশায় সঙ্গীত শিল্পী। দ্বিতীয় জন সন্দীপ গুহ, বয়স 26, আর তৃতীয় জন পিনাকি সরখেল, বয়স 39, পেশায় হোম টিউটর। সবাইকে সেমভাবে মারা হয়েছে এবং একইভাবে শার্প কোনো কিছু দিয়ে মাথাটা কেটে নেওয়া হয়েছে। আর যেহেতু মাথার সামনে থেকে আঘাত করার দাগ ছিল, তাই এটা বোঝাই যাচ্ছে যে নিহতদের সাথে খুনির পূর্ব পরিচয় ছিল। তাহলে খুনি কি বেছে খুন করছে? এই ধরনের সিরিয়াল কিলিংয়ে খুনির মোটিভ বোঝা খুব শক্ত। খুনি নির্দিষ্ট কোনো প্রতিশোধ নেওয়ার জন্য খুন করছে, নাকি এইভাবে মানুষকে মেরে তার তৃপ্তি হয়, সেটা জানাও বড় দুঃসাধ্যকর। তাহলে খুনি কি সাইকোপ্যাথ? ধুর, কিছু ঠিকমতো হচ্ছে না, আরও অনেক ঘাটতে হবে ব্যাপারটাকে। আচ্ছা, সকালের ওই বিহারি মহিলার কি খোঁজ পাওয়া গেল? ওর থেকেই হয়তো কোনো সূত্র পাওয়া গেলেও যেতে পারে। ভাবতে ভাবতেই কফিটা নিয়ে আবার বিছানার উপর ল্যাপটপের সামনে বসে পড়েন তিনি। মোবাইল ফোনটা হাতে নিয়ে একটা নাম্বার ডায়াল করেন। কয়েকবার রিং হতেই ওপার থেকে ইন্সপেক্টর সুকোমল বলে ওঠে, হ্যাঁ স্যার বলুন। জেগে আছো? ভাবলাম ঘুমিয়ে পড়েছো হয়তো। না স্যার, ওই ক্রাইম স্পটের আশেপাশের এলাকার সিসিটিভি ক্লিপগুলো পাওয়া গেছে তো, ওটাই আপনাকে মেল করছিলাম। ও গ্রেট। আচ্ছা, তুমি মেল করে দাও, আমি দেখে নিচ্ছি। আর একটা কথা, সকালের ওই বিহারি মহিলার কোনো খোঁজ পেলে? আসলে স্যার, যে বুথ থেকে ফোনটা এসেছিল সেখানে লোক পাঠিয়ে জানতে পারি সেখানে সিসিটিভি নেই, আর বুথের যে দেখাশোনা করে সে ওই মহিলার ব্যাপারে তেমন কিছুই বলতে পারেনি। আচ্ছা, সে কি মহিলাটিকে দেখেছে? মানে মুখ দেখলে চিনতে পারবে? হ্যাঁ স্যার, ও বলেছে ওই সকালে একমাত্র ওই বিহারি মহিলা ছাড়া আর কেউই আসেনি, তাই ওই মহিলাকে দেখলেই সে চিনতে পারবে। তাহলে কাল ওই লোকটাকে এনে ওর বিবরণ অনুযায়ী স্কেচ আর্টিস্টকে দিয়ে মহিলার একটা স্কেচ ইমিডিয়েটলি রেডি করো। ওকে স্যার। এরপর প্রায় 1.5 মাস কেটে গেছে। দ্বিতীয় কোনো খুন আর হয়নি বা কোনো রকম বডি পার্টসও খুঁজে পাওয়া যায়নি। সেই দিন রাতে সুকোমলের পাঠানো সিসিটিভি ক্লিপগুলো দেখতে দেখতে একজন মহিলার উপর বারবার চোখ আটকে যায় এসপি সরকারের। হলুদ শাড়ি পরা একজন মাঝবয়সী মহিলা, হাতে একটা বড় ব্যাগ। ফুটেজের টাইম ভোর 4টে, কিন্তু সেম জায়গারই একটু সকালের ক্লিপে আবার ওই একই হলুদ শাড়ি পরা মহিলা, কিন্তু হাতের ব্যাগটা নেই। ক্লিপগুলো থেকে মহিলার ছবিটাকে ক্রপ করে তিনি পাঠিয়ে দেন ক্রাইম ব্রাঞ্চের ইন্টেলিজেন্স উইংয়ের কাছে। ছবিটাকে আরেকটু স্পষ্ট করা দরকার। তারপর সেখান থেকে সেই ছবি চলে যায় ডিপার্টমেন্টের আর্টিস্টের কাছে। সেই সময়ে হলো বিপত্তি। ওই মুহূর্তেই সঙ্গে সঙ্গে কোনো স্কেচ আর্টিস্ট পাওয়া গেল না। ফলে ডিএসপি আদিনাথ মুন্সি আর্টিস্ট হিসেবে কোথা থেকে একটা কম বয়সী ছিপছিপে রোগা পাতলা একটা ছেলেকে ধরে আনেন। ছেলেটির নাম অনিরুদ্ধ। বয়স কত হবে? আন্দাজ ওই 23-24, তার বাইরে নয়। তবে একটা ব্যাপার আছে তার মধ্যে। এই বয়সে বাকিদের তুলনায় বেশ শান্ত নম্রভাব লক্ষণীয়। ডাগর ডাগর চোখগুলো অসম্ভব গাঢ় এবং গভীর, যেন কিছু বলতে চাইছে। সরকারবাবু তাকে দেখে প্রথমে তীব্র সন্দেহ প্রকাশ করলেও পরে মুন্সি সাহেবের পরামর্শে এবং ছেলেটির হাতের কাজ দেখে খানিকটা ভরসা পান। অগত্যা তাকে দিয়েই স্কেচ রেডি করা হয়। অত্যন্ত নিপুণ হাতে, নিদারুণ দক্ষতায় ছেলেটি এমনভাবে স্কেচটা রেডি করে যেন এই কাজ তার কাছে নস্যি। আবার অন্যদিকে টেলিফোন বুথের লোকটা সেই ছবি দেখে ওই দিন সকালে আসা বিহারি মহিলা বলে শনাক্তও করে ফেলে। এরপরই এসিপি সরকারের মুখে একটা চওড়া হাসি দেখতে পাওয়া যায়। তিনি ছেলেটির উপর খুশি হয়ে তাকে কিছু উপহার দিতে চাইলে ছেলেটি উত্তরে বলে যে তার কোনো রকম উপহারের দরকার নেই। এর বদলে যদি এসিপি সাহেব একদিন তার বাড়িতে এসে লাঞ্চ করে যান, তাহলে সে ওটাকেই উপহার হিসেবে গ্রহণ করবে। আর তাছাড়াও অনিরুদ্ধ জানায় এসিপি সরকারকে আমন্ত্রণ জানানোর অন্য একটা কারণ আছে, যেটা দেখলে তিনি নাকি একেবারে চমকে যাবেন। এবং সেই জিনিস নাকি এই কেসটায়
তেনার সামান্য হলেও সাহায্য করতে পারবে। ফলে কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত তিনি সেখানে যাবেন বলে অনিরুদ্ধকে কথা দেন। তুমি মহিলার ছবিটা প্রতিটা থানায় পাঠিয়ে দিয়েছো তো? থানার বাইরে বেরোতে বেরোতে বললেন এসপি সরকার। হ্যাঁ স্যার, দিয়ে দিয়েছি। আশা করছি কিছুদিনের মধ্যেই খবর চলে আসবে। ঠিক আছে, এখন চলো অনিরুদ্ধর বাড়ি থেকে একবার ঘুরে আসা যাক। ও কি দেখাবে বলছিল, একবার দেখে আসি। হ্যাঁ, আজকে তো ওখানেই লাঞ্চ করতে ভুলে গেছে। তবে লাঞ্চের থেকেও বড় কথা, ও কি দেখাতে চায়। সেই দিন এই বিষয়ে বেশ অন্যরকমই একটা ঝলক দেখেছিলাম ওর চোখে, একটু অন্যরকমই। তবে যাই বলুন স্যার, ছেলেটা কিন্তু বেশ আলাদা রকম। এইটুকু বয়সে এত ভালো কাজ সত্যিই ভাবা যায় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার চলো, না হলে ফিরতে দেরি হয়ে যাবে। বলতে বলতেই তারা দুজন গাড়ির সামনে এসে দাঁড়ালেন। সুকোমল গাড়ির দরজা খুলে বসল ড্রাইভারের সিটে। জয়দীপ সরকার উঠতে যাবেন, তখনই লক্ষ্য করলেন গাড়ির জানালায় একটা কাগজ আটকে, মাঝারি মাপের। সেটা ছিঁড়ে নিয়ে পড়তে পড়তেই কানটা গরম হয়ে উঠল তার। চিঠির বক্তব্য ঠিক এই রকম: রক্ত হেথায় রক্ত সেথায়, রক্তেরই করবার, রক্তে ভাসে রক্তে বাঁচে, নাম তার জয়দীপ সরকার। রক্তের ঠিকা নিতে এলেন রক্তের ঠিকাদার, কেঁচো খুঁড়তেও হলেন তিনি বড্ড জেরবার। 3 মুন্ডুর রক্ত আছে আমারই চরণ কমলে, গন্ধটিও পাবে না তার স্মরণে কিবা মরণে। রক্তেই আছে তেজ, যত রক্তেই ওঠে লহর, আমি সেই রক্ত ভ্রমর, ওরে মূঢ় ভ্রান্ত পামর। কলমে তোমার চোখের কাটা, মায়াং মাখা ডাটা। কি হয়েছে স্যার? গাড়ি থেকে নেমে এসে জিজ্ঞেস করলো সুকমল। এটা দেখো। কি এটা? কাগজটা হাতে নিয়ে লেখাগুলো পড়ার পর সুকমলের ভুরু যুগল একসাথে এসে মিশে যাওয়ার জোগাড়। আশঙ্কা মাখানো গলায় এসে জিজ্ঞেস করলো, এসব এখানে কে রেখে গেল? তুমি কি বুঝতে পারছো না সুকমল, এটা কার কাজ হতে পারে? প্রায় যন্ত্র মানবের মতো গম্ভীর গলায় সুকমল বলল, স্যার, আপনি কি ওই মহিলাকে সন্দেহ করছেন? তাছাড়া আর কে হবে? দেখতে পাচ্ছ না কি লিখেছে 3 মুন্ডুর রক্ত দিয়ে? আরও কিছু বলতে যাচ্ছিলেন এসপি সরকার, তেনাকে থামিয়ে দিয়ে সুকমল বলল, কিন্তু স্যার ওই মহিলা তো বিহারি, আর এটা তো ঝরঝরে বাংলায় লেখা। মহিলা বিহারি কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার। কিন্তু ওই দিন সকালে যে কথা বলেছিল, মানে ওই ফোন কলটা, সে তো সম্পূর্ণ বিহারিই বলছিল। মানে ওর কথার অ্যাকসেন্ট শুনে তো তাই মনে হচ্ছে। আর সেই বুথের লোকটাও তো ওই মহিলাকে বিহারি বলেই শনাক্ত করতে পেরেছিল। না না সুকমল, একটু মাথা খাটাও। নিজের পরিচয় লুকোতে যে কেউ একাধিক ভাষার ব্যবহার করতেই পারে। আর যদি এটা না হয় তাহলে বুঝতে হবে মহিলা যেমন ভালো বিহারি বলতে পারে, তেমনি ভালো বাংলাও জানে। কিন্তু স্যার, সে যদি এখানে এসে থাকে তবে কেউ না কেউ তো তাকে দেখবে। আমি স্যার এক্ষুনি খবর নিচ্ছি। থাক, তারা দরকার হবে না। তোমার কি মনে হয় যে এইভাবে খুন করে মাথা ফেলে রেখে দিয়ে বাকি দেহ উধাও করে দিতে পারে, যে পুলিশকে বিভিন্ন ভাষা বলে চোখে ধুলো দিতে পারে, সে দিনের আলোয় পুলিশের গাড়িতে কবিতা লিখে কাগজ আটকাবার সময় তাকে চেনার ক্লু ফেলে রাখবে? না না সুকমল, আমরা খুনিকে যতটা কাঁচা ভাবছি ততটা সে নয়। আমি শিওর যে কাউকে জিজ্ঞেস করেও কিছু জানা যাবে না। দেখতে পাচ্ছ না কি লিখে গেছে চিঠিতে? তবে এই চিঠি থেকে একটা স্পষ্ট বিষয়ে যে আততায়ীর নজর সবসময় আমাদের উপর আটকে আছে। একসাথে 3টে খুন, প্রায় 1 মাস হতে চলল, কিন্তু এখনো অবধি খুনের ওয়্যার অ্যাবাউট আমরা কিছুই জানি না। ঠিক আছে ঠিক আছে, দেখছি কতদিন পালিয়ে থাকতে পারে। এখন যেখানে যাওয়া হচ্ছিল সেখানে চলো,
আপাতত এই চিঠিটা হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠিয়ে দাও। একটা সূত্র আছে, চিঠিটা হাতে লেখা, সেখান থেকে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। ওকে স্যার। এখন চলো। আদেশের ভঙ্গিমায় কথাটা বলেই গাড়িতে উঠে বসলেন তিনি। অনিরুদ্ধর বাড়ির লোকেশনটা আগে থেকেই জানা ছিল, কিন্তু তাও এক্স্যাক্টলি বাড়িটা কোন দিকে সেটা জানতে ভুলে গিয়েছিলেন ইন্সপেক্টর সুকমল। ওটা জানতেই রাস্তার পাশের একটা চায়ের দোকানের সামনে গাড়ি থামালেন তিনি। গাড়ি থেকে নেমে দোকানের মালিককে ঠিকানা জিজ্ঞাসা করতেই সে বলল, আগে ঠাকুর বাড়ি বাবু? না না, ঠাকুর বাড়ি নয়, অনিরুদ্ধ সেনের বাড়ি। যদি চেনো তাহলে বলো। আগে হ্যাঁ, ওই দাদার বাড়িকেই এখানে সবাই ঠাকুর বাড়ি বলেই চেনে। আসলে ওই বাড়িতে ঠাকুর থাকে তো। ওই 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 দিকে গিয়ে বাম দিকের গলিতে ঢুকেই দেখবেন একটা বড় বাড়ি। আশেপাশে আর কোনো বাড়ি নেই, শুধু ফাঁকা জায়গা। ওইটাই সেন দাদার বাড়ি। আচ্ছা, ওই গলিটা তো? আগে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু বাবু, ওখানে আপনারা কেন যাচ্ছেন? কিছু কিছু কি হয়েছে ওখানে? না না, কিছু হয়নি। এই তোমাদের দাদা আমাদের স্যারকে নিমন্ত্রণ করেছে তো, তাই ওখানে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আমাদের দাদা বাবু এই রকমই মানুষ, আমাদের খুব উপকার করে। এর লেগাই তো ওনাদের বাড়িতে ঠাকুর থাকে। ঠাকুর থাকে মানে? কিরকম ঠাকুর? আগে হ্যাঁ বাবু, সেন দাদার বাড়িতে ঠাকুর থাকে। ভগবান গো ভগবান, বিপদে আপদে উনি তো রক্ষা করেন। আসলে দাদা বাবুর বাড়িতে কালী ঠাকুর প্রতিষ্ঠিত আছে, তারই জন্য তো নিত্যদিন পুজো চলে। দাদা বাবু প্রত্যেকবার নিজের হাতে মাকে পুজো করে, আর আমাদের কোনো বিপদ হলে আমরা তার কাছেই পেত্তেমে ছুটে যাই। সে যেই রকমই বিপদ আসুক না কেনে, দাদা বাবু আমাদের কখনো ফেরাননি। লোকে বলে ওই ঠাকুর বাড়িতে নাকি সত্যি সত্যি মা আছে। জয় মা, জয় মা। তিনি নাকি মাঝে মাঝে রাতের বেলায় তেনাদের সাথে ঘুরতে বেরোন। তেনাদের সাথে মানে? কাদের সাথে? আগে বাবু, তেনাদেরকে চেনেন না? তেনারা মানে মায়ের চর, মানে ব্রহ্মদত্তী। আরও কিছু বলতে যাচ্ছিল সে, তাকে থামিয়ে দিয়ে সুকমল বাবু একটু হেসে বললেন, ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা তোমরা কি তেনাদেরকে কখনো দেখেছো? আগে বাবু দেখিনি, তবে কানে শুনছি। মাঝে মধ্যেই আমাবস্যার সময় পুজোর পর একটু গভীর রাতের দিকে ওখান থেকে অনেক ধরনের শব্দ পাওয়া যায়। যেমন? যেমন ধরেন, অনেকে বলে রাতে গোটা বাড়িতে ছন 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 করে আওয়াজ শোনা যায়, মানে পায়ে মল পড়ে কেউ হাঁটলে যেরকম আওয়াজ হয় সেই রকম। বাবা, বেশ ভালো তো। ঠিক আছে, এখন যাই, আমরা গিয়ে দেখি কিরকম আওয়াজ, শুনে দেখি একটু। আগে মানে ওই আর কি। লোকটির সাথে কথা বলে বেশ মজা পেয়েছিলেন সুকমল। বাড়ির রাস্তা জেনে নিয়ে গাড়িতে উঠে বসেই বেশ মশকরার সুরে সে বলল, এইবার তো সাক্ষাৎ ভগবানের বাড়িতে যাওয়ার সুযোগ হলো স্যার। কেন, কি হয়েছে জিজ্ঞেস করলেন এসিপি সরকার। তেমন কিছুই না স্যার, আসলে এখানকার লোকেরা অনিরুদ্ধর বাড়িকে ঠাকুর বাড়ি বলেছে, আর ওরা এটাও বলছে যে ওই বাড়িতে নাকি ঠাকুর আছে। রাতের বেলায় নাকি তিনি জেগে ভূতেদেরকে নিয়ে ঘুরে বেড়ান। একটু হেসে নিয়ে সে আবার বলল, রাতে নাকি ওই বাড়ি থেকে আবার নুপুরের আওয়াজও পাওয়া যায়। যত সব বোগাস চিন্তা ভাবনা। তো এক্স্যাক্টলি লোকেশনটা ঠিক করে নিয়েছো তো, নাকি এইসব কথার মাঝে আসল জিনিসটাই ভুলে গেছো? একটু কড়া সুরেই কথাগুলো বললেন জয়দীপ সরকার। না স্যার, নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার চলো। হ্যাঁ স্যার। খানিক বাদে গাড়ি এসে দাঁড়ালো একটা মহলের সামনে। হ্যাঁ, মহল। কারণ জয়দীপ সরকার এবং ইন্সপেক্টর সুকমল গাড়ি থেকে নেমে সামনে দাঁড়িয়ে যা দেখলেন, সেটাকে নেহাতি বাড়ি বললে সেটার গুরুত্বটা অনেকটাই কমে যায়। আর কিছু না হোক, ছোটোখাটো একটা জমিদার বাড়ি এটাকে বলাই যায়। যেমন ঝাঁ চকচকে দেওয়াল, তেমনই তার লম্বা লম্বা থাম, তেমনি জমিদার ঘরানার নকশা। সব মিলিয়ে এই বাড়িতে রাজার দরবার দেখতে পেলেও
আশ্চর্য হওয়ার কিছু নেই। মাঝারি মাপের চুন খাওয়া সিংহদুয়ার পেরিয়ে যাওয়ার সময় একটু আশঙ্কাই হচ্ছিল জয়দীপ সরকারের। ঠিক বাড়িতে এসেছেন তো? কিছুক্ষণ পর বাড়ির ভেতরে একজন মোটা লোক মুখে পান চিবোতে চিবোতে তাদেরকে দেখে বলে উঠল, আসুন বাবুরা, আসুন। দাদাবাবু আপনাদের ব্যাপারে আগে দেখি সব জানিয়ে দিয়েছিল। আসুন আসুন। জয়দীপ সরকার তাকে দেখে জিজ্ঞেস করলেন, তা তোমার দাদাবাবু কই? ওকে তো দেখছি না। আবার একটা ফ্যাস ফ্যাসে হাসি দিয়ে থুতু ফেলে লোকটা বলল, আসলে দাদাবাবু এই সময় একটু ওই নাচ ঘরে থাকে কি না, ওখানে দাদাবাবুর কটা ছাত্র আছে, ওখানে গান শেখায়। দাদাবাবু একটু পরেই চলে আসবেন, আপনারা ততক্ষণ এইখানে বসুন। হ্যাঁ, এখানে বসুন। বাবা, আবার নাচঘর! তোমার দাদাবাবু তো পুরো রত্ন। হ্যাঁ, গান আঁকা, আবার ছাত্রও পড়াচ্ছে। তা মহাশয়ের দেখা কোন দিকে গেলে পাবো সেটা কি বলা যাবে? হ্যাঁ হ্যাঁ বাবু, আপনারা আমার সাথে আসেন, আমি নিয়ে যাচ্ছি। আসেন আসেন, এদিকে এদিকে এদিকে। বড় বাড়িটার পাশ দিয়ে কিছুটা এগোতেই চোখে পড়ল আর একটা ছোট বাগান ঘেরা দুতলা বাড়ি, ওই বাগান বাড়ি ধরনের। বাড়িটার ভেজানো লোহার গেটটা খুলতেই শোনা গেল नमामि शमीशान निर्वाण रूपम विभुं व्यापकं ब्रह्मवेद स्वरूपम। সেই কণ্ঠ এতই মাধুর্যপূর্ণ আর এতটাই গভীর যে একমাত্র সুন্দর শব্দটাই তার সাথে মানানসই। निराकार मोंकार मौलम तुरीयम गिराज्ञान गोतीत मीशम गिरीशम। শুধুমাত্র কণ্ঠস্বর নয়, करालम महाकाल कालम कृपालम। তার সাথে তাল মিলিয়ে মাঝে মাঝে শোনা যাচ্ছিল তবলার তান এবং তানপুরার ঝংকার। এসপি সরকার এবং সুকমল সেই গলা শুনে হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ে। শরীরম স্ফুরন্মৌলিকল্লোলিনী চারু গঙ্গা। সেই মোটা লোকটা তাদের কৌতূহল বুঝেই তাদেরকে বাড়ির বাগান পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে উপর তলায় নিয়ে যায়। এতটা রাস্তা তারা কেউই একে অপরের সাথে কথা অবধি বলল না, পাছে যদি গানটা না শোনা যায়। খানিকক্ষণের মধ্যেই ওরা পৌঁছে গেল সেই মাধুরীময় কণ্ঠস্বরের প্রাণ কেন্দ্রতে। ঘরের বাইরে দাঁড়িয়ে তারা দেখল ক্ষয়ে যাওয়া দেওয়ালের এক পাশে একটা বেশ বড় কালো পাথরের নটরাজ মূর্তি। তার সামনে অনেকগুলো কম বয়সী ছেলে মেয়ে গোল করে বসে আছে। তাদের মধ্যে কেউ তবলায় চাপড় দিচ্ছে, কেউ বা তানপুরায় টান দিচ্ছে, আর মাঝখানে একেবারে মধ্যমণি হয়ে বসে রয়েছে অনিরুদ্ধ। নিজের গানে চোখ বুজে একেবারে বিভোর। মাঝে মাঝে গলার আওয়াজের সাথে সাথে ওর হাতটাও বিভিন্ন ভঙ্গিমায় উপরে উঠছে আবার নেমে যাচ্ছে, যেন সঙ্গীত রূপ সমুদ্রে ডুব দিয়ে তার মধ্যে থেকে মণিমাণিক তুলে আনতে এখন ব্যস্ত সে। কে কোথায় কি করছে সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। গান শেষ হতেই প্রথম হাততালিটা কিন্তু জয়দীপ সরকারই দিলেন।
তার শব্দে হতচকিত হয়ে থতমত খেয়ে অনিরুদ্ধ বলল, এসিপি স্যার, আপনি আপনি কখন এলেন? উত্তরে জয়দীপ সরকার বললেন, বাহ, শিবস্তুতিটা তুমি বেশ ভালোই গাও। আঁকার সাথে সাথে গানটাও দেখছি দারুণ রপ্ত তোমার। তা আর কি কি পারো তুমি? একটু হেসে অনিরুদ্ধ বলল, মাফ করবেন, এটা শিবধুন, স্তুতি নয়, ওটা আলাদা। সঙ্গীত সম্বন্ধে নিজের বিচরণ ক্ষমতাটা মেপে নিয়ে একটু লজ্জায় সরকারবাবু বললেন, ও আচ্ছা আচ্ছা, কিন্তু সত্যি তোমার গলায় অন্যরকম একটা জাদু আছে। ধন্যবাদ। নিজের আসনটাকে গুছিয়ে রাখতে রাখতে সামনের কালো পাথরের মূর্তিকে নতমস্তকে প্রণাম করে ব্যস্তভাবে অনিরুদ্ধ ঘরে থাকা বাকিদের উদ্দেশ্য করে বলল, আজ এখানেই আমরা থামলাম, এর পরবর্তী চর্চা আবার আমরা পরে করব। তার কথা শুনে ঘরে থাকা ছেলেমেয়েগুলো এক এক করে নিজেদের সরঞ্জাম পাশে রেখে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সেই সময় অনিরুদ্ধ সেই মোটা লোকটাকে উদ্দেশ্য করে ওর চোখে নিজের দৃষ্টি স্থির রেখে একটু কাষ্ঠল সুরেই বলল, এখানে গান বাজনা নয়, সাধনা করা হয়। নিজের সাধনার জোরেই এখানে থাকা দেবমূর্তিকে অঞ্জলি জ্ঞাপন করে শিক্ষানবিশরা। এই জায়গায় যে জুতো পরে আসা যায় না, এটা এনাদের তোমাকে বলে দেওয়া উচিত ছিল নাকি? সরকারবাবু এবং সুকমল নিজেদের ভুলটা বুঝতে পেরে একবার মুখ চাওয়াচাওয়ি করলেন। তারপর এসিপি সরকার বললেন, দুঃখিত, আমাদেরই ভুল হয়ে গেছে। আসলে প্রথমে সেই এত সুন্দর গলা শুনে আর কিছুই মাথায় ছিল না। মোটা লোকটি তখন অনিরুদ্ধকে উদ্দেশ্য করে বলল, মা করবেন দাদাবাবু, আমি একেবারে ভুলে গেছি। এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। এখন যাও, স্যারদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করো। সেই সময় লোকটা তাদের পাশ থেকে নিচে চলে গেল। এসবি স্যার, এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? মুখে একটা মার্জিত হাসি এনে ঠান্ডা গলায় বলল অনিরুদ্ধ। না না, সেরকম কোনো অসুবিধে হয়নি, শুধু মাঝখানে একটু গলি চিনতে ভুল হয়েছিল, ব্যাস ওটাই। ও আচ্ছা আচ্ছা। তা কি দেখাবে বলছিলে? এসবি স্যার, একটু ধৈর্য ধরুন। আমি যা দেখাবো বলেছি সেটা সময় এলে আমি ঠিকই দেখাবো। এখন চলুন আমার বাগানটা ঘুরে দেখবেন। কিন্তু চলুন না। বলতে বলতেই তারা সবাই মিলে বাড়ির পেছনের বেশ বড় একটা জায়গায় এসে পৌঁছল। বাগান বলতে ঘেরা একটা জায়গায় নানান রকম রংবাহারি গাছের সাথে নানা রকম ফলের গাছ, আম, লেবু, লিচু, বেদানা, তার সাথে আবার বিদেশি কিছু ফল গাছও দেখা গেল। বাগানটার ঠিক মাঝখানে একটা ইটের চুনকাম করা লাল রঙের ঘর। ঘরটির জানালা দরজা লোহার কালো কালো শিক দিয়ে ঘেরা। বাগানে ঘুরতে ঘুরতে ইন্সপেক্টর সুকমল সেই দিকে চলে গিয়ে জানলার শিক ধরে উকি মারতে গেলেই অনিরুদ্ধ প্রায় চকিত কণ্ঠে বলল, সাবধান সুকমল বাবু, উকি মারবেন না। তার কথা শেষ হতে না হতেই জানালার শিকে আচমকাই ঝাপটা মেরে এসে পড়ল একটা কালো কুচকুচে ধারালো নখযুক্ত বড় থাবা। আর তার জোরেই গোটা জানালার লোহার শিকগুলো একবার ঝনঝন করে দুলে উঠল। এরপরেই একটা বিকট গর্জনে সবার রক্ত জল হয়ে যাওয়ার জোগাড়। ভয় পেয়ে হাঁপাতে হাঁপাতে ইন্সপেক্টর সুকমল প্রায় দৌড়ে দূরে পালিয়ে এসেছিলেন। তাকে অভয় দিয়ে অনিরুদ্ধ তেনাকে আর জয়দীপ সরকারকে নিয়ে সেই ঘরের কাছে গেলেন। ঘরটির লোহার দরজার কাছে আসতেই তীব্র ক্ষিপ্রতায় দরজার উপর লাফিয়ে পড়ল একটা অন্ধকারের চাইতেও কালো লোমশ দেহ। এতক্ষণে বোঝা গেল সেটা আর কিছুই না, একটা কালো সিংহ। সঙ্গে সঙ্গে অনিরুদ্ধ প্রবল হুঙ্কার দিয়ে বলল, আবার? ওরা আমার বন্ধু, ওরা কিছু করবে না। তার কথায় তেজি শরীরটা শান্ত হয়ে গুটিয়ে বসে পড়ল এক কোণে। এবার যা হলো তার জন্য প্রায় কেউই প্রস্তুত ছিলেন না। মোটা লোহার গেটের গায়ে আর একটা ছোট্ট খুপড়ি মতো জায়গা করা, সেটার লকটা খুলে অনিরুদ্ধ নিজের হাতটা গলিয়ে দিল তার ভেতরে। আর প্রায় সঙ্গে সঙ্গে কালো প্রাণীটা উঠে এসে হাঁটু মুড়ে চোখ বন্ধ করে বসে পড়ল তার সামনে। অনিরুদ্ধ তার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলতে লাগলো, ওর নাম নীলমণি, ওর চোখগুলো একবার দেখুন।
এসিপি সরকার এবং সুকমল এতক্ষণ তার চোখের দিকে লক্ষ্যই করেননি। এবার দেখে বুঝলেন যে সিংহটার চোখের মণির রংটা অদ্ভুতভাবেই গাঢ় নীল, তাই তার এই নাম। এসিপি সরকার মন্ত্রমুগ্ধের মতো জিজ্ঞেস করলেন, এই জিনিস এখানে এলো কিভাবে? সিংহটার কেশরগুলোয় হাত দিতে দিতে অনিরুদ্ধ বলল, আসলে এটা আমার দাদুর বাড়ি। ছোটবেলা থেকে আমি এখানেই মানুষ হয়েছি। আমাদের বাড়ি দেখে বুঝতেই পারছেন হয়তো যে এখানকার পূর্বপুরুষ জমিদার ছিলেন, আর যেমন তেমন জমিদার নয়, বেশ বড় সড়ো। দাদুর মুখে শুনেছিলাম তাদের পূর্বপুরুষ ছিলেন কাশিম বাজারের কান্তবাবুর বংশধর, আর এই কান্তবাবু ছিলেন ওয়ারেন হেস্টিংসের একজন মহাজন। তাই আগে নামডাক বেশ ভালোই ছিল এখানকার। এই বাড়িটা আগে এইটুকু ছিল না, গোটা একটা এলাকা নিয়ে এই বাড়িটা তৈরি করা হয়েছিল। লোকে বলে গোটা একদিন সময় লাগতো নাকি এই বাড়িটাকে পুরোপুরি ঘুরে দেখতে। তখনকার সময় বেনারসের মহারাজা চৈত সিংহের প্রাসাদ থেকে আনা খোদাই করা পাথর এখানে বসানো ছিল। কালে কালে সবই গেল, এই যা দেখছেন এই পড়ে আছে কঙ্কালের মতো। অনেক আগে এই বাড়িতে দুর্গাপূজার সময় দেশ বিদেশ থেকে অনেক লোক আসতো। একবার নাকি ওয়ারেন হেস্টিংস নিজে এসেছিলেন এখানে, সেসব কত গল্প শুনেছি। তা আমার দাদুর ঠাকুরদার সময় বিদেশের কোনো এক রাজা পুজোর সময় ঠাকুর দেখতে এসে এখানে 1 মাস থেকে যান, আর এখানকার আতিথেয়তায় অনেক খুশি হন এবং দুর্গা মায়ের পায়ের নিচে সাদা সিংহ দেখে নিজের দেশের একটি কালো সিংহ এবং একটি সাদা সিংহী উপহার দেন। আর শুধুমাত্র উপহারই দেন না, সিংহ দুটোর সম্পূর্ণ দায়িত্ব দাদুর ঠাকুরদার উপর দিয়ে যান। সে কথা নিজের বয়ানে লিখে নিজের শিলমোহর করে রেখে দেন। তাই সেই সময় থেকে ওই 2 সিংহের এই বাড়িতে বাসস্থান শুরু হয়। অদ্ভুতভাবে সিংহ দুটোর 4টি শাবক হয়, কিন্তু 2টো বাদে সব কটা শাবক মারা যায়। সেরকম করেই প্রতিবার 2টো করেই শাবক বেঁচে থাকে এবং এদেরও বংশ এগোতে থাকে। আর এখন মাত্র একটাই বেঁচে আছে, আর এই জোড়াটা মারা গেছে অনেক ছোটতে। আমিও তখন ছোট। সেই সময় দাদু বেঁচে ছিলেন। তা ছোটবেলা থেকে আমাকে দেখছে তো, প্রায়ই ওর সাথে খেলতাম, খেতে দিতাম, তাই ওরও গা শোয়া হয়ে গেছে। ওই জন্যই আমাকে সেরকম কিছু করে না, তবে 1-2বার আঁচড়ে দিয়েছে বই কি, ওই জন্যই তো একটু পাহারায় রাখতে হয়। এতক্ষণ সবটা শুনতে শুনতে জয়দীপবাবু তাকিয়েছিলেন অনিরুদ্ধর হাতের দিকে। তার বাম হাতে সেখানে 5টা নয় 6টা আঙুল, আর শেষের আঙুলটা অদ্ভুতভাবেই অন্য সবকটা আঙুলের মতোই বড়। সেখান থেকে চোখ সরিয়ে তিনি বলে উঠলেন, বাপরে, খুব বড় ইতিহাস তো। তা এটাকে কি খেতে দেওয়া হয়? তার কথায় একটু হেসে উঠে অনিরুদ্ধ বলল, আসলে ও খুব বুড়ো হয়ে গেছে এমনিতে। একটা সিংহ 14 থেকে 15 বছর বাঁচে, কিন্তু ওটার বয়স 18 হয়ে গেছে, তাই বেশি কিছু খেতে পারে না। ওই হাঁস মুরগি, কোনো সময় পুকুরে বড় মাছ উঠলে সেগুলো, আবার কোনো সময় পাঁঠার মাংস। তবে হ্যাঁ, নীলমণি মানুষের মাংস বেশ পছন্দ করে। তার কথায় এসিপি সরকার এবং সুকমল প্রায় একসাথেই বলে উঠলেন, কি মানুষের মাংস? তাদের কথায় প্রচন্ড জোরে একটা হাসি হেসে অনিরুদ্ধ বলল, আরে থামুন থামুন, মস্করা করছিলাম। আপনারা তো সত্যি সত্যি ভেবে বসলেন না? তবে হ্যাঁ, এককালে এই বাড়িতে কালী পুজোর সময় নরবলি হতো। তার অনেক প্রমাণ আমি পেয়েছি। সেই সময় বলি হওয়া মানুষগুলোর মাংস যে এদের কোনো পূর্বপুরুষ খায়নি, সেটাকে বলতে পারে বলুন? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে কোথা থেকে সকালের সেই লোকটা এসে অনিরুদ্ধকে বলল, আগে দাদাবাবু, অনেক বেলা হলো তো, এনাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তার কথার প্রায় সাথে সাথেই অনিরুদ্ধ বলল, হ্যাঁ হ্যাঁ, চলুন এসপি স্যার, চলুন। সুকমল বাবু চলুন, এমনিতে বেলা পড়ে এলো, কিছু খেয়ে নেবেন, চলুন। আমাদের বাড়িতে আপনি একটু কিছু খেলেই নিজেকে সার্থক মনে করব, আপত্তি করবেন না প্লিজ। অগত্যা অনিরুদ্ধর কথায় রাজি হয়ে তারা বাড়ির ভেতরে গিয়ে রাজবাড়ির আতিথেয়তা গ্রহণ করলেন। অনিরুদ্ধর মতে সে নাকি তেমন কিছুই ব্যবস্থা করতে পারেনি, অথচ এইদিকে
তার করা সামান্য ব্যবস্থাতেও এসিপি জয়দীপ সরকারের পেট ফেটে যাবার জোগাড় হলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অনিরুদ্ধ তাকে একটা ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে সরকারবাবু দেখলেন নানা রকম মাটির মূর্তিতে সেই ঘরটির অর্ধেকটা ভর্তি হয়ে রয়েছে। তার মধ্যে থেকে অনিরুদ্ধ দেওয়ালে টাঙানো একটা বড় মাপের অয়েল পেন্টিং বের করে সেটা কাপড় দিয়ে ভালো করে মুছে তেনার সামনে তুলে ধরল আর বলল, চিনতে পারছেন স্যার? এসিপি সরকার ছবিটাকে হাতে নিয়ে অবাকভাবে খুব ভালো করে দেখলেন। অনিরুদ্ধকে বললেন একটু দূরে ধরতে। এরকমভাবেই হঠাৎই ভুরু দুটো কুঁচকে গেল তার। ছবিটা দেখে চিনতে পেরে আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বললেন, কিন্তু কিন্তু এই মহিলার ছবি তোমার কাছে এলো কিভাবে? সুকোমল, চিনতে পারছো? সুকোমল বাবু ভালোভাবে দেখে খানিকক্ষণ পরে বললেন, হ্যাঁ, চিনতে পেরেছি। এ তো সেই মহিলার ছবি যাকে আমরা খুঁজছি, যার ছবি তুমি সেই দিন আঁকলে। এ তো তারই ছবি। এটা তোমার কাছে কিভাবে এলো? ছবিটা নামিয়ে রেখে অনিরুদ্ধ তাদেরকে বলল, সব বলছি, এখন আসুন আমার সাথে এইদিকে। তাদের দুজনকে অনিরুদ্ধ বারান্দা পেরিয়ে আরেকটা ঘরে নিয়ে গেল। চারিদিকের পরিবেশ দেখে বোঝা গেল এটা ঠাকুর ঘর। তার ঠিক মাঝখানে একটা এক মানুষ সমান বড় কালো পাথরের খোদাই করা মূর্তি রাখা। সেটার গায়ে নানা রকম গয়না পরানো, 4 হাতে 4টি অস্ত্র। অদ্ভুত ভয়ানক দেখতে সেই মূর্তি। তার সামনে দাঁড়িয়ে অনিরুদ্ধ বলতে শুরু করলো, আগে যে ছবিটা আপনাদের দেখালাম সেটা আমার মায়ের ছবি। ছবিটা মায়ের একটু ছোটবেলাতে আঁকা তো, তাই হয়তো চিনতে একটু অসুবিধা হয়। আসলে আমার দাদু কৃষ্ণপদ ঠাকুর, তার মেয়ে হলেন আমার মা অশ্বিনী। আমার দাদুর মা ছাড়া আর কোনো ছেলেপুলে ছিল না, আমার মাই একা। ফলে এই বিরাট সম্পত্তির অধিকারী হিসেবে দাদু মাকেই বেছে নেন। কিন্তু নিয়তির ফের আমার মায়ের পরিচয় হয় আমার বাবার সাথে। তারপর তাদের মধ্যে সম্পর্ক এগোতে থাকে। একসময় তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। কিন্তু এই দিকে আমার মায়ের সাথে বাবার সম্পর্ক দাদু মেনে নিতে পারেননি। ফলে তারা কোনো উপায় না দেখে কাউকে কিছু না জানিয়ে সবার অলক্ষ্যে পালিয়ে যান এবং বিয়ে করেন। আমার দাদুও সেই রাগে মায়ের কোনো খোঁজ খবর নেন না। কিছু বছর পর আমি হলাম। তারপর কোনো একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা যায়, আর এদিকে মা হয়ে যায় সম্পূর্ণ একা। তাই কোনো উপায় না পেয়ে মা চলে আসে দাদুর বাড়ি। এত বছর পর মা আর আমাকে দেখে দাদু নিজের রাগ ধরে রাখতে পারেন না। সবাই আমাদেরকে মেনে নেন। এরপর সবই ঠিকঠাক চলছিল, কিন্তু ভগবানের বোধহয় অন্য কিছু ইচ্ছে ছিল। একদিন হঠাৎই মায়ের একটা সমস্যা দেখা দিল, মাথার সমস্যা। মা নিজের সামনে ছোটখাটো যা জিনিস দেখতে পেত, বিশেষ করে পোকা মাকড়, সেগুলো যদি মায়ের পছন্দ না হতো তাহলে সেগুলোকে খুব নৃশংসভাবে মেরে খুঁচিয়ে সেটার মাথাটা দেহ থেকে ছিঁড়ে নিত মা। আস্তে আস্তে সেই রোগ বাড়ল। দাদু অনেক ডাক্তার, বুদ্ধি, হাকিম সব দেখিয়েছিলেন, কিন্তু কিছুই ঠিক হলো না। দিদা বলতেন মা নাকি প্রথমে ছোটখাটো জিনিস যেমন টিকটিকি, ব্যাং, মাছ, এমনকি সাপকে ধরেও ওরকম করে মেরে ফেলত। কিন্তু আস্তে আস্তে তার নজর বড় জন্তুর উপর গেল, যেমন বিড়াল, কুকুর। একবার তো নাকি বাড়ির পোষা বাদামি রঙের কুকুরকে ধরে রান্নার আঁশ বটি দিয়ে খুব নৃশংসভাবে কেটে ফেলেছিল। আমার মায়ের শিকার এই বাড়ির লালমণি, মানে নীলমণির জোড়াটা, ওটাও হয়েছিল। আমার দিদা ভয়ে আমাকে আমার মায়ের কাছে যেতে দিতেন না। যদি মা মাথার ভুলে আমার কিছু ক্ষতি করে দেয়, নিজের কাছে আগলে রাখতেন সব সময়। একটা সময়ের জন্যও মাকে আমার ধারে কাছে আসতে দিতেন না। আর আমি ছটফট করতাম মায়ের কাছে একবার যাওয়ার জন্য। বলতে বলতে অনিরুদ্ধর চোয়াল শক্ত হয়ে উঠেছিল। তার সুন্দর টানা দুটো চোখে সেই সময় টলটল করছিল নোনা জল। নিজের ঠোঁট কামড়ে মাথা নিচু করে বুঝে আসা গলায় সে আবার বলতে শুরু করে, মা যতদিন জীবজন্তুর উপর অত্যাচার করছিল ততদিন মাকে বাড়িতে ঘুমের ওষুধ দিয়ে শুইয়ে রাখা হতো। কিন্তু মা একবার আমার দিদার উপর আঘাত করার চেষ্টা করে।
সেই সময় খুব সৌভাগ্যবশত আমার দাদু মাকে ধরে ফেলে এবং সব আশা নিভে যেতে দেখে মাকে অ্যাসাইলামে দিয়ে আসে। আর এদিকে আমি মানুষ হই দিদার কাছে। দিদার ভালোবাসাও আমি বেশি দিন পাইনি। মায়ের শোকে তিনিও মারা যান। আমার দাদু সেই সময় আমাকে মানুষ করে। ওই সময় দাদুর কাছেই আমার আঁকা শেখা, গান শেখা, ইনস্ট্রুমেন্ট বাজানো শেখা। তখন মায়ের জন্য মন খারাপ করলে মাঝে মাঝে দাদু আমাকে মায়ের সাথে দেখা করাতে নিয়ে যেত। তখন দেখতাম মা কিরকম একটা হয়ে গেছে, মায়ের সব মমতা কোথায় যেন হারিয়ে গেছে। সেই মায়া ভরা মুখটাতে যেন আস্তে আস্তে একটা হিংস্রতা জেগে উঠেছে। সব সময় কি যেন বিড়বিড় করে চলেছে। খুব কষ্ট হতো জানেন মাকে ওরকম ভাবে দেখতে। এরপর সময় এগোতে থাকে, আমিও খানিক বড় হই, সবকিছু বুঝতে শিখি। মাকে দেখার জেদ আস্তে আস্তে চলে যায়, আর দাদু ও মায়ের ঠিক হওয়ার আশা ছেড়ে দেয়। অনেক কটা বছর পর আমার বয়স যখন 19 কি 20, এই সময় একদিন আমরা খবর পাই যে মা নাকি অ্যাসাইলাম থেকে পালিয়ে গেছে। কিন্তু তারপর থেকে মায়ের কোনো খোঁজ আমরা পাইনি। এভাবেই আমার বয়স যখন 21, দাদু আমাদের সবাইকে ছেড়ে চলে যান এবং এই বিশাল সম্পত্তির ভার উইল করে আমাকে দিয়ে যান। তখন আমি পড়লাম মহাধন্দে। আমি ছাড়া এত বড় বাড়িতে আমার সাথে থাকার কেউই ছিল না। দাদুর পরিবার বলতেও কাউকেই আমরা তেমন খুঁজে পাইনি। যারা ছিল তারা নাকি এখানকার সব বিক্রি বাট্টা করে বিদেশে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে। দিদা নেই, দাদু নেই, মা নেই। আমার বাবার দিকের যে আত্মীয়রা ছিল তারা কিছুদিন আমার সাথে থেকে এখানকার দামি জিনিসপত্র চুরি করে নিয়ে চলে গেল। চাকর বাকর যা ছিল সব মাইনে না পেয়ে পালিয়ে গেল। শুধুমাত্র এই কেদার রাম ছাড়া সেই সময় কেউই ছিল না আমার পাশে। জমিদারির জৌলুস আস্তে আস্তে নিভে যায়। বাড়ির প্রতি কোনায় ঝুল পড়ে, ঘুঘুত এসে বাসা বাঁধে, দেওয়াল খসে পড়ে। সেই সময় দেওয়ালে পিঠ ঠেকে যায় আমার। খড়কুটো ধরে বেঁচে থাকার চেষ্টা করি। তখনই আমি শেষ ভরসা হিসেবে আঁকা শেখানো শুরু করি, গান শেখানো শুরু করি। আস্তে আস্তে আমার কাছে অনেক ছেলে মেয়ে আসতে থাকে, আমার নাম ডাক বাড়তে থাকে। এভাবেই অথই জল থেকে আস্তে আস্তে নিজেকে সামলে উঠতে থাকি। আর তারপরে একদিন আপনাদের ডাক পাই। সেখানে গিয়ে দেখি বর্ণনা শুনে যার ছবি আঁকছি সে তো আমার মা। আশ্চর্য হই, হ্যাঁ আশ্চর্য হই এটা ভেবে যে মা এখনো বেঁচে আছে। আর বুঝতে পারি যে মা একজন বড় আসামি হয়ে উঠেছে। মায়ের মানসিক রোগের শিকার এখন মানুষ হয়ে উঠেছে। আর এই সমস্তটা বলার জন্যই সেদিন আপনাকে আমাদের বাড়িতে আসতে বলে যাই, এটা জানতে যে যদি মায়ের কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায় তাহলে তাকে শাস্তি দেবার আগে একবারের জন্য হলো আমার কাছে নিয়ে আসবেন। তার কিছু পাওনা বাকি রয়ে গেছে আমার তার সাথে। মাও যে একজন ভালো আঁকিয়ে ছিলেন সেটাই চামুন্ডা মূর্তি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা তারই বানানো। এই যে এখানে সইও করা আছে, এস মানে অশ্বিনী সেন। কথা শেষ করেই অনিরুদ্ধ নিজের আঙুলটা তুলে দেখায় পাথরের বানানো করাল মূর্তিটার দিকে। এতক্ষণ অনিরুদ্ধর কথা সমস্তটা চুপ করে শুনছিলেন জয়দীপ সরকার। সবটা শুনে মন্ত্রমুগ্ধের মতো তিনি বললেন, মাই গুডনেস, এত বড় ঘটনা! ওই মহিলা তোমার মা? হ্যাঁ সিপি স্যার, যদি তাকে খুঁজে পান দয়া করে আমার সাথে তার একবার অন্তত দেখা করাবেন। বলতে বলতে নিজেকে আর সামলে রাখতে পারে না সে, অঝরে কাঁদতে শুরু করে। অনেক দিনের জমে থাকা পাথর যেন বুক থেকে নেমে যায় তার। তাকে সান্ত্বনা দিয়ে এসিপি সরকার বলেন, ঠিক আছে ঠিক আছে, আর কেঁদো না, শান্ত হও। আমরা তোমার মায়ের খোঁজ পেলে অবশ্যই জানাবো। তুমি কি এটা বলতে পারবে যে তোমার মাকে ঠিক কোন অ্যাসাইলামে রাখা হয়েছিল? ঠিকানা কি জানা আছে তোমার? না স্যার, এক্স্যাক্টলি ঠিকানাটা তো মনে নেই, তবে নামটা জানি। আচ্ছা বুঝলাম। তুমি একটা কাগজে অ্যাসাইলামের নাম
তোমার মায়ের সম্পূর্ণ নাম এবং যদি সালটা মনে থাকে তাহলে সেটাও লিখে দাও। সঙ্গে সঙ্গেই অনিরুদ্ধ একটা জোরে হাঁক পারল। কেদাররাম, কেদাররাম, এই জলদি একটা কাগজ পেন নিয়ে এসো তো। অমনি প্রায় মিনিট দুয়ের মধ্যে কেদাররাম একটা পেন এবং একটা ছোট্ট ডায়েরি নিয়ে হাজির। সেই ডায়েরিতে সমস্ত ইনফরমেশন লিখে পাতাটা ছিঁড়ে অনিরুদ্ধ এসিপি সরকারের হাতে দিয়ে বলল, এই নিন স্যার, মায়ের সাথে সাথে দাদুর নামটাও লিখে দিলাম। প্লিজ স্যার, যদি সামান্য রকমের খোঁজ পাওয়া যায় তাহলে আমাকে জানাবেন, আর আমার সাধ্যমতো সাহায্য করার সমস্ত চেষ্টা আমি করব। তার কথায় সরকারবাবু একবার একটু হেসে বললেন, সব থেকে বড় সাহায্যটা তুমিই করলে। তুমি কিচ্ছু চিন্তা করো না, কোনো রকম কিছু জানতে পারলেই আমরা তোমাকে জানাবো। দরকার পড়লে থানাতেও আসতে হতে পারে কিন্তু। হ্যাঁ স্যার, যখন ডাকবেন। অনিরুদ্ধর কাছ থেকে চিঠিটা নিয়ে এবং তার সাথে সমস্ত জরুরি কথা শেষ করে এসিপি সরকার বললেন, ঠিক আছে, আজ আসি তাহলে, সাবধানে থেকো। হ্যাঁ স্যার, ঠিক আছে, আবার আসবেন কিন্তু। আসতে তো আমাকে হবেই, এখনো অনেক কিছু জানতে হবে। ঠিক আছে স্যার, এবার এলে আপনাকে না হয় শিব স্তুতিটাও শুনিয়ে দেব। আচ্ছা, বেশ বেশ, সেই কথাই থাকলো তাহলে। এখন আসি, চলো সুকমল। হ্যাঁ স্যার, চল। এতক্ষণ শুনছিলেন অয়ন দাসের লেখা গল্প মায়াং মাখা ডাঁটা প্রথম পর্ব। এটার সেকেন্ড পর্ব খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপনা করবে কিংবদন্তি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।